ওকে, গুড আফটারনুন। আজকে আমাদের হলো ফিজিওলজি বায়োকেমিস্ট্রির দ্বিতীয় ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আর বায়োকেমিস্ট্রি ক্লাসটা তো গতকাল হয়েছে, আর ফিজিওলজি ক্লাসটা আজকে মানে আপনাদের 5 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে এখানে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসবে। তো এই ক্ষেত্রে আমাদের ফিজিওলজি ক্লাসের যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি ওগুলো কভার করার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা যে জিনিসটা ট্রাই করব ফিজিওলজিতে, যে আমাদের কিছু কমন কোয়েশ্চেন থাকে, আমরা যে ফার্স্ট ইয়ারে দেখেছি। একটা হলো অ্যাকশন মেমব্রেন পটেনশিয়াল। তো অ্যাকশন মেমব্রেন পটেনশিয়াল হলো পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এক মেমব্রেন। তো এটা 2 ধরনের হয়, একটা হলো একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, আর হলো অ্যাকশন মেমব্রেন পটেনশিয়াল। তো আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের কিভাবে কাজগুলো হয়, আমরা কেন অ্যাকশন মেমব্রেন পটেনশিয়ালটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের যতগুলো নার্ভ ইম্পালস কন্ট্রাকশন হয়, কার্ডিয়াক মাসেল, যত ধরনের মাসেল আছে, নার্ভ, কার্ডিয়াক, মাসেল কন্ট্রাকশন সবগুলোতে এটা দরকার হয়। এবং হলো আমাদের যে কোনো সিক্রেশনের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকশন মেমব্রেন পটেনশিয়ালটা দরকার আছে। আর আয়ন ইনফ্লাক্স ইফ্লাক্স যা হচ্ছে সবকিছুই এটার উপর নির্ভর করে। আমরা যখন ফিজিওলজি প্রথম পড়া শুরু করছি কিন্তু এই জিনিসটা দিয়ে। তো এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি, অ্যাক্রস দ্য মেমব্রেনে আপনার যে ডিফারেন্সটা থাকে। তো এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, যে বলতে পারে যে আপনার কোন ধরনের সেলে থাকে। এটা কিন্তু সব ধরনের সেলেই থাকে। আপনাকে যদি সিঙ্গেল বেসড কোয়েশ্চেন গুলো যেমন, বা আপনাদের এখন যদি আমরা দেখি যে বিসিএস এর কোয়েশ্চেন গুলো দেখবেন, এই ধরনের এক কোয়েশ্চেন থাকতে পারে, ট্রু ফলস। তো এখানে আমরা কিছু জিনিসের চেষ্টা করব মনে রাখার, কারণ এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসে। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কোনটার কত, এবং নার্ভ ফাইবার বা নিউরন বা আপনার এসএ নোড কোনটার কত। নার্ভ ফাইবারের ক্ষেত্রে আমরা কিন্তু জানি এটা -90 মিলিভোল্ট। তারপর হলো আপনার আরবিসির কত। তো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবো যখন পরীক্ষা দিব, কারণ এটা আসতে পারে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এর পরেরটা হলো কিসের উপর নির্ভর করে এবং এটা কেন নেগেটিভ হয়। দেখেন এখানে সবগুলো কিন্তু মানে আমাদের হচ্ছে নেগেটিভ। তো এটার মানে হলো কি, আমাদের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অলওয়েজ কি থাকবে, আপনার নেগেটিভ থাকবে। তো এই ক্ষেত্রে 2টা জিনিসের উপর আমরা এটা মেইনলি নেগেটিভ কেন নির্ভর করে, একটা হলো রোলস অফ গিবস ডোনাল মেমব্রেন ইকুইলিব্রিয়াম, আর একটা হলো রোলস অফ সোডিয়াম পটাশিয়াম পাওয়ার আমাদের। তো এখানে এই 2টা থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর কেন হয়, এটার মেইন কারণটা কি হচ্ছে, পটাশিয়াম আয়নস আর ফ্রিলি পারমিয়েবল, কিন্তু সোডিয়াম গুলো এরকম না। তো এই কারণে হলো কয়টা আয়নের জন্য কি হচ্ছে, দেখেন, নে- 3টা সোডিয়াম আয়ন কিন্তু বের হয়ে যাচ্ছে, আর হলো 2টা সোডিয়াম পটাশিয়াম আয়ন ঢুকছে। তো এই কারণে কিন্তু নেট লস হচ্ছে পজিটিভিটি, এই জন্য কিন্তু আমাদের নেগেটিভ থাকে। তো এটা আসতে পারে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আপনার রেজিস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভ করার ক্ষেত্রে। এরপর হলো আপনার আরেকটা জিনিস আমরা দেখি, অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল কি জিনিস, এটা যেটা হলো আমাদের কোনো কাজ করার জন্য, আমরা যেমন ধরে নিই যে অ্যাকশন পটেনশিয়াল হবে, বা কোনো একটা নার্ভ পটেনশিয়াল বা মাসেল আপনার ইয়া হবে, কি হবে, আপনার কোনো অ্যাকশন হবে। তো এই ক্ষেত্রে অ্যাকশন মেমব্রেন পটেনশিয়ালটাও লাগে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু 3টে স্টেজ থাকে, আমরা এটা দেখেছি এবং আমরা ছবিও দেখবো এটা। একটা হলো রেস্টিং স্টেজ, ডিপোলারাইজেশন স্টেজ, আর হলো আরেকটা রিপোলারাইজেশন স্টেজ। কেন রেস্টিং স্টেজ, এখানে সবসময় নেগেটিভ থাকবে, এটা আমরা এই জন্য রেস্টিং স্টেজ বলে থাকি। এবং যখন পটাশিয়াম এবং একটা সোডিয়ামের একটা র্যাপিড ইনফ্লাক্স হবে, দেখেন এটা আবার কি হয়ে যাবে, তখন ডিপোলারাইজেশন বলি আমরা। সোডিয়াম যখন ঢুকবে, কারণ এর আগে দেখেছি কি আমরা নেট লস হয়, কিন্তু এখানে হলো যখন পজিটিভ ডিরেকশনে অনেক বেশি সোডিয়াম ঢুকবে, এটা নেগেটিভ থেকে আমরা পজিটিভ দিকে যাব, এবং ডিপোলারাইজেশন স্টেজের পরে এটা হলো একটা অ্যাকশন পটেনশিয়াল হবে। এরপর আবার হলো রিপোলারাইজেশন হয়, র্যাপিড ইফ্লাক্স হবে। ঠিক আছে, এটাই হলো একটা স্টেজ। 3টা স্টেজ এখানে আসতে পারে আপনাদের। 3টা স্টেজ কি কি আছে এবং কখন কোনটা, মানে আপনার বলতে হবে যে ডিপোলারাইজেশনের ক্ষেত্রে এটা হলো আপনার, আমরা পেয়ে থাকি কি সোডিয়াম ঢুকার কারণে তখন এটা পজিটিভ হয়। তো এটা আমরা একটা ছবির মাধ্যমে দেখবো। দেখেন আমাদের কিন্তু প্রথমে সোডিয়াম যখন ঢুকলো, ঠিক আছে, আবার আপনার এটা হলো ডিপোলারাইজেশন স্টেজ, এবং পটাশিয়াম সেল যখন ইয়া হলো তখন হলো রিপোলারাইজেশন। ঠিক আছে, এই আমরা এই ছবিটা একটু মনে রাখার চেষ্টা করবো। এখন বলতে পারেন যে আরেকটা টপিক, মাসেল কন্ট্রাকশন কিভাবে হয় এবং মাসেল কন্ট্রাকশনের কি কি ইউনিট আছে।
এই দুইটাই ইউনিট, এই দুইটা কিন্তু ট্রু ফলস হিসেবে আসতে পারে, আরো কিছু আপনার সাথে যোগ করে দিল, তখন কিন্তু শুধু আনসার দিবেন এই দুইটাই ট্রু, অ্যাক্টিন এবং মায়োসিন। এবং কিভাবে হয় আমরা জানি যে স্টেপস কিভাবে হয়, ডিসচার্জ ফ্রম মোটর নিউরন থেকে আসবে, এবং আমরা কিছু নিউরোমাসকুলার ট্রান্সমিটার আছে, নিউরো ট্রান্সমিটার, ওগুলো থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। অ্যাসিটাইলকোলিনটা যখন রিলিজ হয় কি হচ্ছে এখানে, একটা হলো নিকোটিন, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের মধ্যে অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড হয়। এরপর হলো এখানে হলো অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয় সোডিয়াম পটাশিয়ামের কারণে, আগে আমরা যেটা পড়েছি। এবং এর ফলে কি হচ্ছে, ইনওয়ার্ড স্প্রেড অফ ডিপোলারাইজেশন এবং টিটিউ। এরপরে কি হচ্ছে, ক্যালসিয়াম। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস এখানে, আমরা যখন মাসেল কন্ট্রাকশন হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যালসিয়াম রিলিজ হওয়া। ক্যালসিয়াম কোথা থেকে রিলিজ হয়, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, ক্যালসিয়াম আপনি সবসময় মনে রাখবেন কিসের সাথে রিলিজ হবে, এবং ট্রোপোনিন সি, আরো কিছু দিতে পারে, ট্রোপোনিন আই টি এগুলো দিতে পারে। তখন কিন্তু আপনার ট্রু হবে একটাই আনসার, যে ট্রোপোনিন সি এর সাথে কিন্তু ক্যালসিয়ামটা বাইন্ড করছে। তো এই ক্ষেত্রে হলো ক্রস ব্রিজ বিটুইন অ্যাক্টিন এন্ড মায়োসিন হয়, এবং এর ফলে হলো একটা মুভমেন্ট তৈরি হয়। এটাই হলো আমাদের স্টেপস অফ কি আপনার, কিভাবে আমাদের স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন হয়। এবং এরপরে হলো আমরা চলে যাব যে হার্ট এবং সার্কুলেটরি সিস্টেমে কি কি আছে। হার্টের কিন্তু বেসিক মেকানিজমটা আমরা হয়তো সবাই জানি, লেফট সাইডের হার্ট এবং হলো রাইট সাইডের হার্ট। আমাদের রাইট সাইডে কি হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে থাকে, আর লেফট সাইডে হলো অক্সিজেনেটেড ব্লাড। তো যখনই ব্লাডটা রাইটে আসবে, এরপর আমাদের কোথায় হয়, অক্সিজেনেশনটা হবে আমাদের লাংসে, লাংস থেকে এখানে কোথায় আসবে, রাইটে আসবে, সরি লেফটে আসবে। তখন আমাদের হলো কি, ব্লাডটা অক্সিজেনেটেড হবে। তো এখন প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল আমরা যখন দেখবো যে আমাদের কি কি প্রপার্টিস আছে কার্ডিয়াক মাসেলের, সেক্ষেত্রে আমরা কিছু জিনিস আমাদের মনে রাখতে হতে পারে। একটা হলো অটো রিদমিসিটি, যেমন কোয়েশ্চেন আসতে পারে শুধু রিদমিসিটি, তখন এটা কিন্তু উত্তর হবে ফলস। কন্ডাক্টিভিটি আসতে পারে, তারপরে এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, আমাদের অল অফ নান ল আছে, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল আছে কিছু, আর রিফ্রেক্টরি পিরিয়ড। তো রিফ্রেক্টরি পিরিয়ডটাও সম্পর্কে একটু জানতে হবে আমাদের, কেন কেন লাগে এটা দেখেন, এখানে কিন্তু প্রিভেন্টস টিটেনিং, মানে সাস্টেইন কন্ট্রাকশনটা যাতে না হয়, এটার জন্য আমরা হলো রিদমিক পাম্পিং যাতে এনশিওর করেন, এটার জন্য কিন্তু আমাদের কি থাকে, আমাদের রিফ্রেক্টরি পিরিয়ডটা থাকে। আর হলো অটো রিদমিসিটি, আমাদের এসএ নোট একটা স্পন্টেনিয়াসলি ডিপোলারাইজ হচ্ছে, এবং হলো একটা অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে, যার ফলে এসএ নোট থেকে কন্টিনিউয়াসলি একটা হলো আপনার ফায়ারিং হচ্ছে, মানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে, এবং হার্টটা পাম্প করছে। এবং এই কন্ট্রাক্টিবিলিটি এক্সেট্রা এগুলো থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে কিন্তু। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কোনটার ইম্পালস রেট কত, কোনটা কন্ডাকশন ভেলোসিটি কেমন, ফাংশন কি, এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং যখন পরীক্ষা দিবেন আপনারা কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন আশা করতেই পারেন, কারণ এখানে অনেক কিছু আছে আপনার। এই এই স্লাইডটাতে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনের একটা আনসার, যেমন এখানে ইম্পালস রেট সবচেয়ে বেশি কোনটা, এরকম কিন্তু কোয়েশ্চেন আসে। এস এ নোডের সবচেয়ে বেশি, এবি নোডের সবচেয়ে কম, তারপরে এবি বান্ডেল পার কেজি ফাইবার। এরপরে কন্ডাকশন স্পিড কোনটার কত, ঠিক আছে। দেখেন কন্ডাকশন স্পিড সবচেয়ে বেশি যদি আপনার 0.05 এস এ নোড, ঠিক আগের মতোই। যেমন এস এ নোড যখন ফেল করে আমাদের কি হয়, আমাদের হবে এবি নোডে ইয়াটা চলে যাবে। এবি নোড যখন ফেল করবে আমাদের বান্ডেল অফ ব্রাঞ্চ থেকে আমাদের একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়। তো আমাদের এই এই স্লাইডটা কিন্তু আপনারা দেখে যাবেন, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে কোনটার স্পিড কত, ইম্পালস রেট কত, মানে আমরা কিভাবে হার্ট রেটটা এসএ নোট জেনারেট করে কত ইম্পালস, কন্ডাকশন ভেলোসিটিটা স্পিডটা কেমন, এই জায়গা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকতেই পারে। তো এই 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 স্ক্রিনশট বা এই ইয়াটা একবার পড়ে যাবেন পরীক্ষার আগে। এরপর হলো ঠিক আগের মতো রিদমিসিটি কিভাবে হয় ওটা আমি আগের স্লাইডে দেখানো হয়েছে, জাস্ট একটা হলো ব্রিফ এটার। এখন কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল আর হলো আমাদের যে নর্মাল অ্যাকশন পটেনশিয়াল আছে দেখেন, ওটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা আর কার্ডিয়াকের মধ্যে একটা পার্থক্য আছে। তো এই জিনিসটা আমরা একটু মুখস্থ রাখবো। দেখেন আমাদের এখানে হলো ডিপোলারাইজেশন স্টেজে, দেখেন শূন্য যেটা, ওখানে হলো সোডিয়াম ঢুকতেছে ঠিক আগের মতো, এরপরে পটাশিয়াম ক্লোরাইড কিন্তু বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যেটা আমাদের আমাদের সবসময় লাগে আসলে, যে কখন আমরা পটাশিয়াম বের হব, কখন বলবো যে ইন হবে। একটা জিনিস দেখেন কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম সবসময় কি হয়, আউট হয়।
এটা সবসময় একটু মনে রাখবেন। দেখেন এই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, দেখেন পটাশিয়াম 1 নাম্বার ফেজে, 2 নাম্বার ফেজে, 3 নাম্বার সবগুলোতে আউট হচ্ছে। তো এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, প্ল্যাটো ফেজটা কিসের উপর ডিপেন্ড করে। আমরা সবসময় মনে রাখবো যে প্ল্যাটো ফেজটা হলো ক্যালসিয়াম আবার একটু মানে ক্যালসিয়াম হলো ইন করে এবং হলো পটাশিয়াম আউট হয়, এই কারণে আমাদের হলো প্ল্যাটোফেজটা আমরা দেখতে পারি কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে, যেটা নর্মাল অ্যাকশন মেমব্রেন পটেনশিয়ালে দেখেন এখানে কোনো কিন্তু প্ল্যাটোফেজ নেই। তো এই এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এখানে হলো আপনারা একটা জিনিস সহজে মনে রাখতে পারেন যে সবসময় পটাশিয়াম আউট হবে, ইনের কোনো কোনো মানে বিআই নেই, সিস্টেমই নেই এখানে। এরপর হলো দেখেন, এটা হলো জ্ঞানন থেকে নেওয়া ডিপোলারাইজেশন, ঠিক আমি যেটা বললাম যে ডিপোলারাইজেশনে ইয়া কিন্তু ঢুকছে, ঠিক আছে, দেখেন সোডিয়াম ঢুকছে। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, এবং দেখেন প্ল্যাটোফেজের সবচেয়ে ইম্পর্টেন্স হলো ক্যালসিয়াম আমাদের হলো কি হচ্ছে, ক্যালসিয়াম হলো ঢুকছে, এই কারণে হলো আপনার এই এই প্ল্যাটোফেজটা হচ্ছে। ঠিক আছে, আর গুলো সব আগের মতোই মোটামুটি, কিন্তু ওই প্ল্যাটোফেজের ইম্পর্টেন্সটা এটা কোন ফেজে হয়, এই কোয়েশ্চেনটা আসতে পারে কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে, তাহলে আপনার হলো ক্যালসিয়ামের উপর ডিপেন্ড করে। এরপর হলো পেস মেকার টিস্যু কি কি আছে, আমি যেটা বললাম যে এস এ নোট আছে, এভি নোট আছে, তারপর হলো সবকিছু ফেল করলে পারকিনজি ফাইবার আছে। এটা এটা কিন্তু আমরা একটু দেখে নিব এখান থেকে, এই বান্ডেল থেকে কিন্তু হয় না। এরপর আমাদের চলে আসি আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্টের কিন্তু ডিভিশন আসতে পারে, যে আপনার অ্যানাটমিক্যাল ডিভিশন কোনটা, ফিজিওলজিক্যাল ডিভিশন কোনটা। তো আমরা যেটা দেখবো যে এখানে আপনার কাছে খুব সহজ কোশ্চেন আসতে পারে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কিভাবে আমরা পার্থক্য করি। একটা হলো নোজ থেকে ভোকাল কর্ড পর্যন্ত হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর ঠিক আছে আবার হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ঠিক ভোকাল হোল্ড থেকে আমাদের অ্যালভিওলাই লাস্ট, মানে যে ইয়াটা আছে অ্যালভিওলাই লাংস এর, ওই জায়গা পর্যন্ত হলো কি আপনার এই অ্যানাটমিক্যাল ডিভিশনটা। তো এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে যে মানে অ্যানাটমিক্যাল ডিভিশন কিভাবে করছি আমরা, ফিজিওলজিক্যাল বা ফাংশনাল ডিভিশন। দেখুন ফাংশন হলো কন্ডাক্টিং জোন আর হলো রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন হলো যে আপনার নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিউল। তো আমাদের এই জিনিসগুলো একটু মানে ভালো করে দেখতে হবে, কারণ কোথায় খুব সহজ কিন্তু জিনিসটা, কিন্তু একটু বুঝার জিনিস আছে, এই জায়গা থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে আপনার, মানে আপনাকে যদি একটু ট্রিকি কোয়েশ্চেন করতে চায়। তো আমরা এখানে কন্ডাকশন মানে এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না, আমাদের হলো শুধু নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কি হবে, আমাদের কন্ডাকশন হচ্ছে, কোনো ধরনের গ্যাস এক্সচেঞ্জ হবে না। তাহলে আপনি টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এটা বলতে পারেন। আর রেসপিরেটরি জোন যেখানে হলো আপনার রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত হয়ে থাকে, এই জিনিসটা একটু জানার আছে। আপনাকে দিবে যে কোনটা রেসপিরেটরি ইউনিট বা কোনটা গ্যাস এক্সচেঞ্জের সাথে আপনার সম্পর্কিত, তো আপনার এখানে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে আপনার এটা বলতে হবে। ঠিক আছে, এখন হলো আরেকটা বিষয় হলো সারফেক্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। সারফেক্টেন্ট কোন ধরনের সেল থেকে আসে, এটা আমরা সবাই জানি টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল থেকে আসে। আর হলো এটা কখন আসে, 28 উইকস অফ ইন্টারইউটেরাইন লাইফ। তো এই জন্য আমরা কিন্তু 28 সপ্তাহের আগে বাচ্চা ডেলিভারি করাতে চাই না, কারণ সারফেক্টেন্টটা ম্যাচিউর হয় না এবং সিক্রেশন হয় না। তো আমরা ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি দেখে আমরা সারফেক্টেন্ট, দেখবেন সবাই লাং কোলাপস নিয়ে কথা বলে, এই জিনিসটা কিন্তু আসতে পারে। এবং হলো নিউবর্ন বাচ্চাদের যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, এআরডিএস হতে পারে। ঠিক আছে, আর হলো এটা হলো অ্যালভিওলার সাইজটাকে স্টেবিলাইজ করে, প্রিভেন্ট পালমোনারি ইডেমা এবং ইনক্রিজ লাং কমপ্লেন্স, আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিবে ডিক্রিজ লাং কমপ্লেন্স। তো এই ক্ষেত্রে আমাদের এই ইম্পর্টেন্স গুলো একটু জানতে হবে যে কোন ধরনের সেল এবং কোন ধরনের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স আমাদের আছে সারফেক্টেন্টে। আর হলো কম্পোনেন্টস কি, সবচেয়ে বেশি কম্পোনেন্টস কোনটা থাকে, এই কোয়েশ্চেনটা আসতে পারে। ডাইপালমিথিল ফসফিডিলকোলিন এটা হলো সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তো এটা হলো 62%। কি কি থাকে কি কি থাকে না এরকম বলতে পারে আপনাকে, যেমন দেখেন কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, লিপিড আছে, সবই আছে। ঠিক আছে, যেমন ফসফোলিপিড আছে এটা বলতে পারে, যেমন বলতে পারে লাইপোপ্রোটিন আছে কি নাই, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্টস, কি কি সারফেক্টের কম্পোনেন্টস আছে। এখন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ইন্সপিরেশন এবং এক্সপিরেশন কিভাবে হয় আমাদের। আমরা তো জানলাম যে মানে কোন কোন মানে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ইউনিট কি, রেসপিরেটরি মানে আপনার সারফেক্টেন্ট কিভাবে আসে, এখন রেসপিরেশনটা কিভাবে হয়। দেখেন এটা হলো একটা একটিভ প্রসেস আমরা জানি, কিন্তু ইনস্পিরেশন এবং এক্সপিরেশন, ইন্সপিরেশন হলো 2 সেকেন্ড আর হলো আর এক্সপিরেশন হলো 3 সেকেন্ড।
একটি প্রসেস এখানে যেখানে হলো ইন্সপিরেশন হয়ে থাকে, এটা হলো দুইটা হয়, একটা হলো রেসপিরেটরি সেন্টার থেকে সিগন্যাল আসে ফ্রেনিক নার্ভ কি করে, আর হলো ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে কয় ধরনের নার্ভ? দুই ধরনের নার্ভ। এখানে হলো আপনার এইটাই মনে রাখবে, কন্ট্রাকশন অফ ডায়াফ্রামের এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ডায়াফ্রাম, ইনক্রিজ ইন ভার্টিক্যাল ডায়ামিটার, আপনাকে দিয়ে দিত ট্রান্সভার্স ডায়ামিটার যদি বাড়ে। তো এই জিনিসটা মনে রাখতে হবে এখানে। এবং হলো ইন্টারকোস্টাল নার্ভের কাজ কি, ইন্টারকোস্টাল নার্ভ কি করে, ইন্টার কিন্তু কাজ করবে কোথায়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে। আপনাকে দিয়ে দিলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এক্ষেত্রে এলিভেশন অফ রিবস হবে, আগে ছিল ভার্টিক্যাল, এখন হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়বে। চেস্ট এক্সপ্যানশন হবে, ইন্টারথোরাসিক ভলিউমটা, ভিতরের ভলিউমটা বাড়বে, এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশার দেখেন ডিক্রিজ করলো। এখান থেকেও আসতে পারে যে মাইনাস কত থেকে কত হয়, -5 সেন্টিমিটার ওয়াটার থেকে -7.5 বা 10 দিয়ে দিল। তো এইভাবে লাং এক্সপেনশন হয়। এরপরে হলো আপনার কি হবে, প্লুরাল ক্যাভিটির প্রেশারটাও কমবে, এবং হলো দেখেন অ্যালভিওলার প্রেশারটা কত থেকে কত হয়, 0 থেকে আপনার -1-এ চলে আসে। তখন হলো এয়ার মুভমেন্ট হবে, এয়ার হলো অ্যাটমসফিয়ার ইনটু লাং, মানে আপনার অ্যাটমসফিয়ার থেকে লাং এ চলে আসবে। এটা হলো কিভাবে হয়, এবং এবং ইন্সপিরেশনের ইভেন্টস গুলো কি, ঠিক আছে আগের মতো এটা, এটা হলো একটু ইয়া করে দেওয়া আছে। এখন হলো এক্সপিরেশন কিভাবে হয় দেখেন, এক্সপিরেশনটা হলো সিগন্যাল অফ রেসপিরেশন সেন্টার থেকে ঠিক একই রকম সিগন্যাল আসবে, কিন্তু এখানে কি হবে, কোনো ফ্রেনিক নার্ভ কিন্তু কোনো ইম্পালস পাঠাবে না, রিল্যাক্সেশন হবে। এবং হলো আপওয়ার্ড মুভমেন্ট, আগে যেমন ছিল ভার্টিক্যাল ডায়ামিটারটা, তখন কি হবে, কমে যাবে আপনার। রিল্যাক্সেশন অফ ইন্সপিরেটরি মাসল, ডিপ্রেশন অফ রিবস, আগে কিন্তু ইলিভেশন হয়েছে, তাইলে এক্সপিরেশনে হলো ডিপ্রেশন হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যাবে। এই জিনিসটা আমাদের লাগবে কিন্তু, এটা কিন্তু বেসিক মেকানিজম, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। এবং প্রেশারটা কিরকম হয়, ইন্টারপ্লুরাল প্রেশার ওই যে 7.5, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, এর বাইরে কোনো, এই দুইটার সংখ্যার বাইরে কোনো কিছু মনে রাখার চেষ্টা করবো না। 7.5 বা 5-এর, এরপর হলো ইলেকট্রিক রিকয়েল হয়, ঠিক আছে। এরপর হলো আপনার -1 থেকে আবার প্লাস হয়ে যায় অ্যালভিওলার প্রেশারটা, এটা মনে রাখবেন, অ্যালভিওলার প্রেশার কোনটা, ইন্টারপ্লুরাল প্রেশার কোনটা। আর হলো এয়ার এক্সপেনশন হয়, ঠিক আছে। এরপরে এক্সপিরেশন হয়, ঠিক আছে, আমরা যে এয়ারটা আছে ওটা বের হয়ে যায়, আমরা ফ্লোস আউট অফ লাংস অক্সিজেনেশনের পর। এখন যে জিনিসটা হলো মাসেলস অফ রেসপিরেশন, মাসেল কি কি মাসেল আছে আমাদের রেসপিরেশন হতে পারে মাসেল, একটা হলো আমাদের দুই ধরনের ইন্সপিরেশন আর হলো এক্সপিরেশন, একটা হলো কোয়াইট ইন্সপিরেশন আর একটা হলো ফোর্সফুল ইন্সপিরেশন। দুই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের মাসেল লাগে আমাদের। তো এই মাসেল গুলো কিন্তু আপনাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারে, যে এই মাসেল যেমন হলো ডায়াফ্রাম হতে পারে, আপনার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা হলো কোয়াইট। আমাদের এগুলো হলো চেঞ্জ করে কি করতে পারে, এখানে দিয়ে দিতে পারে যে ফোর্সফুল ইন্সপিরেশনে কোন কোন মাসেলটা আছে। তো আমরা এই চারটা মাসেল একটু মনে রাখবো, কারণ এগুলো আসে। এরপর হলো এক্সপিরেশন হয়, এখানে দিতে পারে আপনাকে যে কোনো একটা মাসেল ইনভলভ, কিন্তু দেখেন এক্সপিরেশনের ক্ষেত্রে কোয়াইট এক্সপিরেশনে কোনো ধরনের মাসেলের কোনো অ্যাক্টিভিটি নেই, এবং এটা হলো প্যাসিভ একটা প্রসেস। ইন ফোর্সফুল এক্সপিরেশন যেখানে কি হয়, আমাদের কিছু মাসেল যেমন রেক্টাস অ্যাবডোমিনিস, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, স্যারেটাস পোস্টেরিয়র ইনফেরিয়র মাসেল, এগুলো কিন্তু খুব, এখানে কিন্তু দেখেন এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল খুব ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে কোনটার সাথে কি। তো আমরা আমরা সবসময় ইনস্পিরেশনের ক্ষেত্রে মনে রাখবো এক্সটার্নাল, আর হলো এক্সপিরেশনের ক্ষেত্রে মনে রাখবো ইন্টারনাল, অপোজিট। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবো। এখন আরেকটা জিনিস হলো ভেন্টিলেশন কোন ধরনের হয়, কোথায় হয়, একটা হলো পালমোনারিতে হয় আর একটা অ্যালভিওলার ভেন্টিলেশন, ঠিক আছে। পালমোনারি হলো অ্যাটমসফিয়ার থেকে আমার হলো লাং অ্যালভিওলাই। আবার হলো যখন অ্যালভিওলার ভেন্টিলেশন হয়, ওখানে হলো এক্সচেঞ্জ হয়, গ্যাস এক্সচেঞ্জ হয়। তো পালমোনারি ভেন্টিলেশন আর অ্যালভিওলার ভেন্টিলেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, পালমোনারি ভেন্টিলেশন 6 লিটার পার মিনিট, আর রেসপিরেটরি রেট এর উপর হলো অ্যালভিওলার ভেন্টিলেশনটা ডিপেন্ড করে। দেখেন এখানে লেখা আছে প্রোভাইডস অক্সিজেন টু গ্যাস এক্সচেঞ্জ এরিয়া এন্ড রিমুভস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য লাং, কোনটার কাজ কি, মেজর ডিটারমিনেন্ট অফ অ্যালভিওলার অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এখানে হলো অ্যালভিওলার লেভেলে, ঠিক আছে। আর হলো এটা হলো আমাদের লাংস লেভেলে, লাংস এর মধ্যে যে এক্সচেঞ্জটা হচ্ছে ওটা হলো পালমোনারি ভেন্টিলেশন। আর অ্যালভিওলার লেভেলে যেটা হলো আপনার আপনার আরবিসির সাথে যেটা সম্পর্কিত, ওটা হলো আমাদের কিসের উপর নির্ভর করে, অ্যালভিওলার ভেন্টিলেশন। এটা কোনটা কত এটা আসতে পারে, এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডেড স্পেস। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমাদের যে নর্মাল মেকানিজমের ব্রিদিং হচ্ছে, ব্রিদিং আমরা এটা কি
আপনি আপনি কিন্তু বলতে পারেন যে আমরা অ্যাক্টিভলি করছি না প্যাসিভ, এটা বলতে গেলে অনেকটা প্যাসিভ। আমাদের কোনো কিন্তু মানে খুব বেশি আমাদের ইফোর্ট দিতে হয় না, ইফোর্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে গেলে। কারণ আমরা কিন্তু এটা মানে মানে অটোনমিক্যালি এটা হচ্ছে, আমরা কিন্তু জানিও না। আমাদের যেমন আই যেমন ব্লিঙ্কিং হয়, ঠিক রেসপিরেশন কিন্তু অটোমেটিক হচ্ছে, আমাদের উপর এটার খুব বেশি একটা প্রভাব নাই। হ্যাঁ আমরা পারি, আমরা অ্যাক্টিভলি এটা কন্ট্রোল করতে পারি। দেখেন এটা ব্রিদিং এর জন্য কি কি সেন্টার আছে, যেমন কোথায় থাকে এটা, ব্রেন স্টেমে। বলতে পারে ব্রেন স্টেমের কি কি পার্ট, কোনটার মধ্যে কি আছে এটা বলতে পারে। যেমন রেসপিরেটরি রিদমটা কন্ট্রোল করে কারা কারা, এই জিনিসটা একটু লাগবে। নিউমোটক্সিক সেন্টার যেমন মনে রাখবেন, পি দিয়ে পি মানে পন্সে রেগুলেট, পন্সে এটা থাকে, আর রেগুলেট রেট এন্ড প্যাটার্ন অফ ব্রিদিং। ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থাকে, ভেন্ট্রাল গ্রুপ থাকে। ডর্সালটা কোথায় থাকে, মেডুলা থাকে থাকে। এটা মনে রাখবেন। এটা হলো, আর ভেন্ট্রালটাও মেডুলাতে থাকে। এটা হলো বোধ কোনটার কাজ কি, প্রাইমারি কন্ট্রোল ইন্সপিরেশন, এটা হলো এক্সপিরেশন ইন্সপিরেশন, দুইটাই হলো ভেন্ট্রাল দিয়ে হয়। এবং ডিউরিং ফোর্সফুল ভেন্টিলেশন হয়। তাহলে আমাদের কি কি থাকবে, নিউমোটেক্সিক সেন্টার থাকবে, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ থাকবে। এরপর হলো প্রি বোর্জিঙ্গার কমপ্লেক্স। এই জিনিসটা কিন্তু আমাদের আসতে পারে যে এটা কিসের সাথে সম্পর্কিত, একটা হলো যে আমাদের রিদমিক ইম্পালসের সাথে, এবং হলো বেসিক রেসপিরেটরি রিদমকে এটা জেনারেট করে। এটা হলো এক ধরনের কি বলে কার্ডিয়াক পেস মেকার যেমন আছে, এমন রেসপিরেটরি পেস মেকার নাম কি, প্রি বোর্জিঙ্গার কমপ্লেক্স। তো আমাদের এটা একটু নামটা জানতে হবে। ভ্যাগাস নার্ভ কি করে আমাদের, ভ্যাগাস নার্ভও ইনভলভ, ফ্রেনিক নার্ভও ইনভলভ। ফ্রেনিক নার্ভ কিন্তু আমরা আগে দেখছি এটা কত থেকে কত, এটা নাম্বারটা আসতে পারে কোনটার সাথে, স্পাইনাল কর্ড কোথা থেকে আসতে পারে। এটা হলো ডায়াফ্রামের সাথে রিলেটেড, এবং একটা মানে রেসপিরেটরি প্রসেসের সাথে পুরোটাই ইনভলভ। তাহলে কি কি আছে আমাদের এখানে, নিউমোটেক্সিক সেন্টার, তারপর হলো ডর্সাল গ্রুপ, ভেন্ট্রাল গ্রুপ, প্রোব্রোডজিঙ্গার কমপ্লেক্স, প্রিব্রোডজিঙ্গার কমপ্লেক্স, ভ্যাগাস নার্ভ, ফ্রেনিক নার্ভ। এখন যে জিনিসটা হলো রেসপিরেটরি সেন্টার কিসের উপর ডিপেন্ড করে, আপনাকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। যেমন আমরা কি কি দিলাম এখানে, যেমন কার্বন ডাই অক্সাইডের উপর, তারপর অক্সিজেনের উপর, আর তারপর হলো হাইড্রোজেন কনসেন্ট্রেশনের উপর। তো এই জিনিসটাকে আপনাকে চেঞ্জ করে দিতে পারে, কার্বন মনোক্সাইড বা আপনার হলো কোনো বাইকার্বনের সাথে রিলেটেড কিনা, এই জিনিসটা আমরা দেখতে পাই। তো এখানে হলো কিসের উপর ডিপেন্ডেন্ট করে, একটা হলো কেমিক্যাল কন্ট্রোল, আর একটা হলো নন কেমিক্যাল, যেটা আমাদের হলো সরাসরি ব্রেন থেকে, রেসপিরেটরি সেন্টার মোটর কর্টেক্স থেকে আসে। ভেগাল রেফারেন্ট না, ফর্ম হলো কোথা থেকে, এয়ারওয়ে এন্ড লাং রিসেপ্টর। আর অ্যাফারেন্ট কোথা থেকে আসে, যেমন হলো পন্স, হাইপোথ্যালামাস, লিম্বিক সিস্টেম, এগুলো সবগুলো থেকে আসতে পারে। আর ব্যারো রিসেপ্টর অ্যাফারেন্টটা আসে আফটার ভেন্ট্রিকল থেকে, অ্যাট্রিয়া থেকে, পালমোনারি ভেসেল থেকে। এখন আরেকটা জিনিস হলো রেসপিরেটরি থেকে এগুলোই ইম্পর্টেন্ট, আর হলো সবচেয়ে মানে নার্ভাস সিস্টেম নিয়ে আমাদের কিন্তু একটু ইয়া থাকে। নার্ভাস সিস্টেম আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিল কোনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, কোনটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা কিন্তু জানি ব্রেন এবং হলো স্পাইনাল কর্ড, ঠিক আছে। দেখেন ব্রেন আর স্পাইনাল কর্ড এর মাঝখানে যা আছে আমরা যা জানি সবই হলো সিএনএস এর পার্ট। তো সিএনএস এর পার্ট হিসাবে আসতে পারে, যেমন বলতে পারে মেডুলা অবলাঙ্গাটা কিসের পার্ট, তখন আপনার কিন্তু এটার আনসার হবে কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হলো কি আছে আমাদের, সোমাটিক নার্ভাস সিস্টেম আছে, আর হলো অটোনমিক। সোমাটিক হলো ক্রেনিয়াল 12 পেয়ার্স, স্পাইনাল নার্ভ 31 পেয়ার্স। আর ঠিক একইভাবে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক নার্ভ থাকে আমাদের। নামগুলো হয়তো আপনারা একটু মনে রাখতে পারে, কোনটা মোটর কোনটা হলো আপনার মানে সেন্সরি। এই জিনিসটা ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই পড়ছি, সবাই মুখস্থ আছে, আমি জানি দেখে কিন্তু এটা খুব একটা ইয়া করি না। অটোনমিক নার্ভাস সিস্টেম কিসের উপর, দুইটা পার্ট আছে, একটা হলো সিম্পাথেটিক আর একটা হলো প্যারাসিম্পাথেটিক। আপনার কোয়েশ্চেন আসবে কিন্তু এইভাবে যে সিম্পাথেটিকটা কোথা থেকে, T2 থেকে বলে দিবে L2, কিন্তু দেখেন T1 থেকে আপনার L2, এবং ক্রেনিও স্যাক্রাল আউটপুট, ক্রেনিয়াল থেকে স্যাক্রাল সেগমেন্ট। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। প্রি গ্যাংলিয়নিক দেখেন সবগুলো মাইলিনেটেড, পোস্ট গ্যাংলিয়নিক নন মাইলিনেটেড, এটা একটু জানা লাগবে। আর গ্যাংলিয়ার লোকেশন কোথায় থাকে, ঠিক আছে। একটা হলো অটো সিম্পেথেটিক, সিম্পেথেটিক ট্রাঙ্কে থাকে, আর হলো ভিসেরার মধ্যে যেটা থাকে ওটা হলো প্যারাসিম্পেথেটিক। আর কি কি আমাদের নিউরো ট্রান্সমিটার আছে, যেমন এসিটাইলকোলিন সবগুলোতে বলতে পারবেন। আর পোস্ট গ্যাংলিয়নিক মোস্ট হলো নরএপিনেফ্রিন, ঠিক আছে। এই যেমন অ্যাসিটাইলকোলিন এট দ্য সোয়েট গ্ল্যান্ড, এটা হলো একটা এক্সেপশন, এক্সেপশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে।
এখন সিম্পেথেটিক আর হলো আমার প্যারাসিম্পেথেটিক এর ফাংশন কি, এটা কিন্তু মানে আপনার জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে প্যারাসিম্পেথেটিক এবং সিম্পেথেটিক সবসময় কি করবে, আপনাকে কনফিউজ করবে। সিম্পেথেটিকটা আমরা কিভাবে মনে রাখবো, ডাইলেশন করে, সিম্পেথেটিক রিল্যাক্সেশন করে, এবং হলো আপনার দেখেন এখানে কিছু এক্সেপশন আছে আপনার মনে হবে, কিন্তু সবসময় একটু একটু মনে রাখতে হবে আমাদের যে কিভাবে কাজ করে। ইমার্জেন্সি ফ্লাইট এন্ড ফাইট মুডে হলো আমাদের কখন সবসময় থাকে কি, মানে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটা। তো এখানে কি হবে, পিউপিল আপনি যখন ফাইট মানে আপনি দৌড়াচ্ছেন তখন পিউপিলটা কি আপনার বড় হতে হবে, এবং ভীষণটা রিল্যাক্স মানে ফার ভিশন যাতে দেখতে পারেন, হার্ট রেট বাড়ায় দিবে, আপনার ব্রঙ্কিয়াল মাসেল গুলোকে রিল্যাক্স করবে যাতে বেশি বেশি গ্যাস এক্সচেঞ্জ হয়, কোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। যেমন আপনার তখন কিন্তু দেখেন জিআইটি প্রেসেস এগুলো কমে যাবে, আপনার ইউরিন ব্লাডারের হলো স্ফিংটার কন্ট্রাকশনে থাকবে, আপনার নিশ্চয়ই দৌড়ানোর সময় বা আপনি যখন দৌড়াতে যাবেন তখন কিন্তু এইগুলো মানে আপনার কি হবে, আপনার নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি আসবে না যে প্রস্রাব করতে হবে বা মানে ডেফিকেশনে আসবে, এরকম আসবে না। তো এই জন্য হলো আমাদের দেখতে হবে এখানে শুধু কন্ট্রাকশন করছেন। আর হলো লিভার হলো স্টিমুলেট গ্লাইকোজেনেস, কারণ তখন বেশি বেশি আমাদের হলো এনার্জি ক্যালোরি লাগছে, এটা একটা জিনিস। আর হলো আমাদের হার্ট রেট, আমরা ঠিক একইভাবে যখন আমরা দেখবো যে আমাদের এই মানে যখন এই জিনিসটা আসবে, আর হলো এই একটা হলো ফাইট এন্ড ফ্লাইট, আর একটা হলো আমাদের যখন রিস্টোর এনার্জি, এনার্জি যখন রিস্টোর করা লাগবে তখন আমাদের কোনটা আসবে, প্যারাসিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিক কি হবে, সবকিছু কিন্তু দেখেন কমে যাচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে আপনার, তারপর হলো ব্রঙ্কিয়াল মাসল গুলো কনস্ট্রিকশনে থাকবে না, মানে বেশি বেশি এক্সচেঞ্জ করা লাগছে না আপনার, তারপরে জিআইটি স্ফিংটার এগুলো রিল্যাক্সেশনে চলে আসবে। তারপর হলো আপনার দেখেন এই ব্লাডারটা মানে রিল্যাক্সেশন, মানে আপনি তখন চাইলে আপনি বাথরুমে বা কোথাও যেতে পারবেন। তো এই জিনিসটা হলো আমাদের এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, মায়োসিস মাইড্রাইসিস কোনটাতে হয়, যেমন নিয়ার ভিশনের জন্য কোনটা লাগে। তো আমরা এই মানে প্যারাসিম্পেথেটিক এর ক্ষেত্রে এটা মনে রাখবো। এরপরে স্পেশাল সেন্স, আসলে ভীষণ বা আমাদের যে স্পেশাল সেন্স গুলো আছে এখানে কোনটা ইনভলভ, আমাদের এই মানে নার্ভাস সিস্টেমের সাথে যেহেতু এটা সম্পর্কিত, এখানে কোনটা কি ইনভলভ এটা জানতে হবে আমাদের। কোন কোন, যেমন রডস এন্ড কোন সেল আছে আমাদের আইতে, তারপরে হেয়ার সেল গুলো কোথায় আছে, যেমন হেয়ার সেল বলতে পারে যে ককলিয়াতে কোনটা আছে। তারপর হলো ব্যালেন্স ইকুইলিব্রিয়াম কারা করতেছে, হেয়ার সেল কোথায় আছে এটা, এটা একটু জানতে হবে। এবং হলো স্মেল অলফ্যাক্টরি সেন্সরি নিউরন কোথায় থাকে, নোসে থাকে, টেস্ট বাড থাকে টাঙে। এখন আরেকটা জিনিস এখান থেকে হলো আপনার রডস এন্ড কোনস, তারপরে হলো আপনার লাইট রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিফ্লেক্স গুলো একবার দেখে নেবেন। এখানে আসলে এত কিছু আছে যে আপনার নার্ভাস সিস্টেম আসলে মানে পুরাটা যদি বুঝানো লাগে একদিন হয়তো এর চেয়ে বেশি সময় লাগতে পারে। এরপর আমাদের হলো এন্ডোক্রাইন ফিজিওলজি, এন্ডোক্রাইন ফিজিওলজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আসলে এন্ডোক্রাইন থেকে কি আসতে পারে, এন্ডোক্রাইন মানে খুব বড় একটা জিনিস আমাদের। তো আমরা আমাদের থেকে হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন আসে, বা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন আসে। দেখেন হাইপোথ্যালামাস যখন আপনি চিন্তা করবেন সব হলো আপনার কি, রিলিজিং হরমোন। এটা হলো থাইরোট্রপিন রিলিজিং কর্টিকোট্রপিন। এটাকে আমরা কি বলি, হাইপোথ্যালামাসকে আমরা হলাম এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে, কারণ এটার উপর সবকিছুর কন্ট্রোল আছে। যেমন থাইরোট্রপিন, কর্টিকোট্রপিন, গ্রোথ হরমোন, গোনাডোট্রপিন, প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, যেমন গ্রোথ হরমোন ইনহিবিট করতে পারে। তো এরপরে হাইপোথ্যালামাস থেকে কোথায় আসে, পিটুইটারিতে আছে। একটা হলো অ্যাডিনোফাইসিস প্রোফাইসিস, আর হলো আরেকটা হলো আপনার দেখেন পোস্টেরিয়র পিটুইটারি নিউরো হাইপোফাইসিস। তো এখানে হলো আপনার কোনটা কিসের সাথে মানে আমরা যেহেতু মানে হাইপোথ্যালামাসের কন্ট্রোল কোনটার উপর থাকে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। দেখেন এটা এই অ্যাডিনো হাইপোফাইসিস, এটার উপর কিন্তু হাইপোথ্যালামাসের কন্ট্রোল আছে। আর যেটা পোস্টেরিয়র পিটুইটারি ওখানে কিন্তু সরাসরি চলে আসে একটা সিক্রেটরি, নিউরো সিক্রেটরি হাইপোথ্যালামাস থেকে, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এটা একটু জানতে হবে, যেমন কোয়েশ্চেন আসতে পারে কোনটা পিটুইটারি ডিপেন্ডেন্ট কোনটা নন ডিপেন্ডেন্ট। মানে একটা হলো আপনার পোস্টেরিয়র পিটুইটারি থেকে সরাসরি আসছে এই পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলো, আর যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি এখানে হলো আমরা কি করি, উপরের যে হরমোন গুলো আছে রিলিজিং হরমোন, ওরা কিন্তু এগুলোকে মানে এগুলোর উপর কাজ করে। যেমন অনেকগুলো অনেক ধরনের সেল আছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, সোমাটোট্রপস আছে, কর্টিকোট্রপস, থাইরোট্রপস,
উপরের থাইরোট্রপিন রিলিজিং হরমোন যখন থাইরোট্রপের উপর কাজ করে টিএসএস রিলিজ হয়। এখন টিএসএস কোথায় কাজ করে? আমাদের থাইরয়েডের উপর সরাসরি। টিএসএস আমাদের থাইরয়েডের উপর কাজ করলে কিন্তু আমরা T3 T4 পাই। এর ঠিক একইভাবে যখন গোনাডোট্রপিন গুলো কাজ করে তখন আমরা এফএসএস, এলএইচ এবং ল্যাক্টোট্রপস এগুলো পাচ্ছি। তাহলে আমাদের মনে রাখতে হবে হাইপোথ্যালামাস থেকে কোনটা আসে, মানে আপনার ইয়াটা সিক্রেশন কি কি হচ্ছে হরমোন, আর হলো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এরপর দেখেন ইন্টারমিডিয়েট পিটুইটারি লোব থেকে একটা জিনিস আসে, এটাকে কি বলা হয়? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা মেলানোট্রপিনস এগুলো বলা হয়। এটার উপর কিন্তু আমাদের কালার ডিপেন্ড করে। এবং এটা কখন আসে? এটা কিন্তু একটা ইয়ে আসে যে ঘুমানোর সময় বা রাত 12টার পরে আসে এটা। তো ঠিক একইভাবে এখন আমাদের এন্ডোক্রাইনের আরো কিছু আছে জিনিস, যে থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। তো এদের কোনটা থেকে কি, যেমন ফলিকুলার সেল থেকে কি আসে, এগুলো কিন্তু খুব কমন কোয়েশ্চেন, কারণ থাইরয়েড থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। যেমন নিউরোফিজিওলজি কিন্তু ছোট একটা টপিক, কিন্তু হলেও যে আপনি থাইরয়েড কিন্তু কাভার করে যেতে হবে। থাইরয়েডে কি কি আসে, থাইরয়েডের ফাংশন, কোন সেল থেকে কি, প্যারাফলিকুলার সেল থেকে আসে ক্যালসিটোনিন। তারপরে হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু একটা লাইফ সেভিং হরমোন বলা হয়। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড চিপ সেল থেকে আসে প্যারাথাইরয়েড হরমোনটা। এবং প্যানক্রিয়াস থেকে কোনটা থেকে কোন জিনিসটা আসে, এগুলো খুব ছোট ছোট কোয়েশ্চেন, এটা একটু মনে রাখতে হবে আমাদের। এরপর হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু লাইফ সেভিং। কোনটা থেকে কি, জোনা গ্লোমেরুলাস জোনা জিএফআর ইকুয়াল টু এ বি সি। এই এই একটা সূত্র আছে এখানে, এগুলো একটু দেখে নেবেন। যেমন অ্যালডোস্টেরন গ্লোমেরুলাস থেকে আসে, তারপরে ভেসিকুলার থেকে কর্টিসল বা কর্টিকোস্টেরন আসে, রেটিকুলারিস থেকে আসে হলো সেক্স স্টেরয়েড গুলো, যেমন হলো আপনার ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, এইগুলো। তো এই জিনিসটা একটু দেখতে হবে কর্টেক্স থেকে কোনটা আসছে, আর হলো মেডুলা থেকে। মেডুলা যেটা হলো কি, ভিতরের পার্টটা আমাদের, যেটা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট, এপিনেফ্রিন নর এপিনেফ্রিন এখান থেকে আসে। তারপর আসতে পারে টেস্টিসের কনসিল থেকে টেস্টোস্টেরন আসতে পারে, ওভারি থেকে কোনটা আসে, এবং প্লাসেন্টা থেকে কি কি আসে। প্লাসেন্টা থেকে দেখেন এই হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন আসতে পারে কিন্তু। তো আমাদের এই চার্টটার একটাই ইম্পর্টেন্ট, যে এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে নিউরো ফিজিওলজি থেকে। এখন যে জিনিসটা হলো, যেমন কোন কোন গ্ল্যান্ড গুলো দেখছেন, আমি যেটা বললাম যে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু হাইপোথ্যালামাসের একটা পার্ট বলা হতো আগে, যে ওখান থেকে সরাসরি আসে। এটা নট রেগুলেটেড বাই হাইপোথ্যালামাস, কারণ ওখানে মানে আপনার দেখেন এই স্লাইডটাতে রিলিজিং হরমোন গুলো নাই। তো এটা হলো ডিপেন্ডেন্ট না। তাহলে কোন কোন গ্ল্যান্ডটা ডিপেন্ডেন্ট না, দেখেন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এগুলো হলো এটার সাথে কোনো রিলেশন নেই আপনার। তারপর হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, অ্যাড্রেনাল মেডুলা। তারপর হলো এগুলোর সাথে কোনো রিলেশনই আপনার নেই, কারণ অ্যাড্রেনাল মেডুলা থেকে কি আসছে আপনার, এটা কিন্তু মনে রাখার জিনিস, এপিনেফ্রিন নর এপিনেফ্রিন। তারপর প্লাসেন্টা, কিডনির, এগুলোর উপর কোনো প্রভাব নেই হাইপোথ্যালামাস। আরেকটা হলো কিভাবে কোন জিনটা অ্যাক্টিভেশন হয়। ঠিক আছে, জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কি কি হরমোন অ্যাক্টিভেট হয়। তো আমরা দেখবো যে স্টেরয়েড হরমোন গুলো, স্টেরয়েড হরমোন কি কি আছে যেগুলোতে স্টেরয়েডের একটা উপাদান থাকে, যেমন অ্যালডোস্টেরন থাকবে, কর্টিসল, অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই জিনিসগুলো কিভাবে কাজ করে জিন অ্যাক্টিভেশন হরমোন। কোয়েশ্চেন আসে কিন্তু এভাবে যে কোনটা কোনটা আসে, একটা হলো মানে স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোন গুলো, আর হলো ক্যালসিট্রায়ল, রেটিনোইক অ্যাসিড। তো কোন জিন কিভাবে কাজ করে এবং হরমোন কিভাবে অ্যাক্টিভেট হয়, এখান থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। আর হলো কোন কোন যে আমরা যে এই হরমোন গুলো কোথায় কোন রিসেপ্টরের উপর কাজ করে, মানে আমরা যখন হরমোন গুলো রিলিজ হয় এটা কাজ করবে কিভাবে। ঠিক আছে, একটা হলো আপনার হলো মেমব্রেনের উপর কি কি রিসেপ্টর আছে, মেমব্রেনের উপর কোন হরমোন এসে কাজ করতে হবে, প্রোটিন হরমোন, পেপটাইড হরমোন, ক্যাটাকোলামিন হরমোন। যেমন সাইটোপ্লাজম মানে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে, যেটা আমরা বললাম যে স্টেরয়েড হরমোন গুলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তাহলে ওটা হলো আপনার সেল মেমব্রেনকে ভেদ করে আপনার ভিতরে ঢুকতে হবে সেলের সাইটোপ্লাজমে, তখন কিন্তু এটা অ্যাক্টিভেট হবে এবং হলো এটা ওখানে গিয়ে কাজ করবে। যেমন নিউক্লিয়াসে কাজ করে কোনটা, আপনার হলো থাইরয়েড হরমোন গুলো, T3 এবং T4। তো এটা লোকেশন এবং রিসেপ্টর কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা হলো থাইরয়েড ডিসঅর্ডার। আমরা যেহেতু
মানে নিউরো মানে এন্ডোক্রাইনোলজি পড়ছি, এবং সবচেয়ে কমন ডিজিজ যেটা বাংলাদেশেও হয়ে থাকে থাইরয়েড ডিসঅর্ডারের পেশেন্ট। তো এই জিনিসটা আমরা একটু কভার করার চেষ্টা করেছি যে থাইরয়েড ডিসঅর্ডার হলে কি কি হতে পারে। যেমন দেখেন প্রাইমারি হাইপার থাইরয়েডিজম, আগে আপনি একটা জিনিস দেখেন প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মানে যখন হাইপার থাইরয়েড বলবে আপনাদের কি থাকবে, T3 T4 বেশি থাকবে এবং হলো TSH কম থাকবে। এরপরে যখন আমরা হাইপোথাইরয়েড চিন্তা করব, দেখেন এখানে T3 T4 কিন্তু হাইপোথাইরয়েডিজমে কমে যাচ্ছে এবং টিএসএস বেশি হচ্ছে। মানে এটা একটু মনে রাখার জিনিস, কারণ এইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে কোনটা হাইপোথাইরয়েডিজমে বাড়ে কমে। ঠিক তেমনি হলো সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম, এখানে হলো T3 T4 কিন্তু দেখেন বাড়তেছে, এবং টিএসএস কিন্তু এখানে নর্মালও থাকে আবার বাড়তির দিকেও থাকে। তো আমরা নর্মালটা ইয়ার করার দরকার নেই, যখন দেখবেন T3 T4 বা টিএসএস আপনার হলো একই দিক দিয়ে, বা এই এই জিনিসটা হলো এগুলো হলো একটু নর্মালের দিকে, T3 T4 এবং টিএস, তখন এটা হলো হাইপার থাইরয়েডিজম বলবো বা সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম। ঠিক তেমনি ভাবে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হতে পারে। তো আমাদের এই প্রোফাইলটা কিন্তু থাইরয়েড ডিসঅর্ডারের প্রোফাইল গুলো লাগবে। তো আমি এখানে আসলে চেষ্টা করেছি এই ক্লাসটার মাধ্যমে যে আপনাদের মানে বেসিক জিনিসগুলো, এখান থেকে কোয়েশ্চেন একটা দুটো থাকতে পারে, এবং আশা করি এখান থেকে একটা দুটো কোয়েশ্চেন আসলে যাতে আপনাদের মিস না হয়। এগুলো খুব গ্রস কোয়েশ্চেন, আপনাদের হয়তো ভিতরের মানে ইনডেপথ নলেজ এটাতে লাগবে না, কিন্তু এই এই যাতে এই কোয়েশ্চেন গুলোর মধ্যে যাতে আসলে আপনারা যাতে এই ক্লাসটার মাধ্যমে একটু হলেও বুঝতে পারেন যে কোথা থেকে কোয়েশ্চেন গুলো আসতে পারে। এর চেয়ে বাইরে অনেক কিছু পড়া আছে, অনেক কিছু জানার আছে। আসলে তো এই এই শেষ মুহূর্তে সবকিছু কভার করতে পারা যাবে না। তো আমরা চাইছি যে মানে এই 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 জিনিসগুলো থেকে কোশ্চেন আসলে যাতে মিস না হয়। ঠিক আছে, ধন্যবাদ তাইলে আজকে এই পর্যন্ত, এবং আপনাদের পরীক্ষার জন্য সবার জন্য গুড লাক এবং গুড উইশেস। ধন্যবাদ সবাইকে। স্যার শেষ করে দিব? হ্যাঁ ঠিক আছে, শেষ করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। স্যার পিপিটিটা একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি।